বাংলাদেশের আজ একটা কষ্টের দিন। বাংলাদেশের কষ্টের দিনই মনে হয় বেশি। এ ধরনের একটা ঘটনা, বিমান দুর্ঘটনা প্লাস হচ্ছে এতগুলো মানুষের মৃত্যু মানুষকে খুব কষ্ট দিয়েছে এবং মানুষ আলোড়িত আন্দোলিত হয়েছে এবং মানুষ এগিয়ে এসেছে যে যার মতো করে কি হেল্প করা যায় চেষ্টা করা। এই পরিস্থিতিতে শ্বশুর পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আমাদের আলোচনা শুরু করছি। সাইফুল ভাই, জি আসলেই খুবই কষ্টের একটা খবর, তাই না? জি এটা তো সত্যি একটা শোকের দিন। আপনি বলতে পারেন যে এখনো কেন এই একটা জাতীয় শোক কেন পালন করা হচ্ছে না আমি জানি না। সরকার কি এটুকু যেখানে সারা দুনিয়া থেকে মানুষ শোক প্রকাশ করছে সেখানে আমাদের দেশের সরকার এখন পর্যন্ত এতগুলি মানুষের জীবনের জন্য শোক প্রকাশ করতে পারলো না, বা শুধু ব্যক্তিগতভাবে আহ, প্রধান উপদেষ্টা বললে তো হবে না, একটা জাতীয় শোক দিবস ঘোষণা করা উচিত ছিল যে এতগুলি শিশু, মানে দুনিয়াতে এটা বিরল। আদার দেন আমেরিকাতে শুটিং বলেন, শুটিং এর কারণে বাচ্চারা স্কুলে মারা যায়। এছাড়া এরকম এইটা মনে হয় আমার আমার ধারণা আমার এই এখনকার আমার 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 জীবদ্দশায় মনে হয় এটা হলো সবচেয়ে কি বলে দুঃখবহ দিন, যেখানে এত শিশু একসাথে মারা গেছে এবং শিশুর অভিভাবকরা তাদের কোনো এখানে মানে তারা 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 কি কখনো জানতো তাদের এই স্কুল মাইলস্টোন স্কুলের উপরে এসে একটা বিমান পড়বে? তো এটা তো কেউ ভাবে নাই এবং কোনোদিন এটা আমার মনে হয় না এটা এটা রেয়ার রেয়ার না, রেয়ারেস্ট একটা ঘটনা। এত শিশু একসাথে একটা দুর্ঘটনায় একটা বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মারা গেছে। তো এখানে দুই তিনটা প্রশ্ন এই বিধ্বস্ত হওয়ার ঘটনার মধ্যে আসছে, যেটা হলো আহ, আমি কোনো টেকনিক্যাল বিশেষজ্ঞ না, বা আমি জানি না, তবে আমি কি মানুষের আহ, মনের কথাটাই বলছি। এই যে ধরেন আপনি বার্ন ইউনিটে কি না যে রাজনৈতিক দলের নেতাদের এরকম দৌড়াদৌড়ি হুড়োহুড়ি, এটা একটা খুব এর আগেও মনে আছে যে আপনার যখন সারা দেশে ওই যে বিএনপির আগুন সন্ত্রাস যেটাকে বলে তখন চলছিল, তখন বার্ন ইউনিটে অনেক মানুষ আসতেছিল বিভিন্ন জায়গা থেকে এ হয়ে পড়ানো মানুষ। তখন এই যখন অনেক মানুষ আসতেছিল তো অনেক নেতা কর্মীরা যাচ্ছিল, তখন সামন্তলাল ছিল, তখন ডক্টর সামন্তলাল ছিল, আপনি জানেন ডক্টর রঙ্গলাল সেনের ছেলে ডক্টর সামন্তলাল, সে তখন বার্ন ইউনিটের উনি একদম শুরু থেকে ওটার সাথে, এবং এটাকে এত বড় একটা অলমোস্ট হসপিটালের মতো রূপ দিয়েছে। তিনি জাতির কাছে কিন্তু আহ্বান জানিয়েছেন যে আমরা একে আসেন না, কারণ এখানে আসা মানে আপনারা আরো বেশি সংক্রামক ব্যাধিতে মানুষকে এই যারা পুড়ে গেছে তাদেরকে আক্রান্ত করবে না। ওদের 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 কোনো ওদের দেখার কিছু নেই। যাদের 80% পড়ে গেছে সেই পোড়া শরীর দেখার কি আছে? অথচ সেখানে দেখেন বিএনপি মহাসচিব থেকে শুরু করে সবাই যাচ্ছে। আবার আবার দেখেন দুর্ঘটনাস্থলে সেখানে আপনার হলো যেখানে উদ্ধার কাজ করবে সেই উদ্ধার কাজে মানুষ অংশ নিতে পারে, যেমন রানা প্লাজার সময় মানুষ অংশ নিয়েছে যখন মানুষকে দরকার হয়েছে, কিন্তু এখানে উদ্ধার কাজটা দরকার ছিল খুবই এক্সপার্ট লেভেলের। এখানে মানুষগুলি দগ্ধ হয়েছে, পুড়ে শিশুগুলি দগ্ধ হয়েছে, পুড়েছে। অথচ সেখানে সাধারণ মানুষ যে মানে সাধারণ মানুষের শুধু নেতারা, এই নেতাদের কারণে তো সাধারণ মানুষ বেশি গেছে, ও এনে যে হাজির হয়ে গেছে। এইটা কোন ধরনের শোক প্রকাশ আমি জানি না, এই কোন ধরনের সহানুভূতি প্রকাশ আমি জানি না। আমি এই ধরনের অপতৎপরতা, এই ধরনের অন্যায় তৎপরতা থেকে বিরত থাকার জন্য আমি সবার কাছে আবেদন জানাই, এই জন্য যে আপনি কিছু করতে পারবেন না সেখানে, এখানে উদ্ধার, এখানে একটা পোড়া শরীর আপনি উদ্ধার করতে পারবেন না। একটা পোড়া শরীর একজন এক্সপার্টই উদ্ধার করতে পারবে। একটা পোড়া শরীর একজন হাসপাতাল কর্মী উদ্ধার করে, একটা পোড়া শরীর একজন নার্স উদ্ধার করতে পারবে, ডাক্তার করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। তো আপনারা ওখানে ভিড় জমিয়ে শুধুমাত্র ওই 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 উদ্ধার কাজে আপনি বাধাগ্রস্ত করছেন। আবার এট দ্য সেম টাইম আপনি বার্ন ইউনিট গুলোতে ঘুরে ঘুরে আপনাদের শোক জানানোর মহড়া দেখাতে গিয়ে এই যারা দগ্ধ মানুষ আছে তাদের জীবন আশঙ্কা আরো বাড়িয়ে তুলছে। এখানে আরো একটা জিনিস আছে যে আমার মনে হয় যে আহ দলীয় শোডাউন, দলীয় এগুলা তো কথা আমি বললাম, কিন্তু আরেকটা জিনিস আমার মনে হয় আবারও সামনে এসছে, অনেক আগে থেকে এই কথাগুলো আছে আমাদের সমাজের মধ্যে, বিশেষ করে উত্তরা অঞ্চলের মানুষের মধ্যে, যে এখানে যে মহড়াগুলা হয়, আহ, এই মহড়াগুলো আদৌ
এই জনবসতির উপর দিয়ে হওয়া উচিত কিনা, এই বিতর্কগুলো এসছে। এই বিতর্কগুলোর মধ্যে যেখানে আপনার অনেক এয়ারফিল্ড আছে, সেই এয়ারফিল্ডে আপনারা মহড়া চালান, এইখান থেকে কেন চালাতে হবে? কারণ এটা একটা জনবসতিপূর্ণ এলাকা। আজকে যদি এখান থেকে এই উড্ডয়নটা না করে অন্য জায়গায় করা হতো, তাহলে তো এই ধরনের একটা দুর্ঘটনা হতে পারতো না। চিটাগাং এ যদি হতো বা অন্য কোনো এয়ারফিল্ডে হইতো, আপনি অসুবিধা ছিল না তো। কিন্তু কেন জানি মনে হয় একটা গোয়ার তৈরির মতো আমাদের দেশের, আমরা আমরা সামাজিক ভাবে একটা গোয়ার যেমন, তেমনি এই বাহিনীগুলো প্রচন্ড গোয়ার। তারা তেজগাঁও এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করবে, তারা ওই আহ, আহ, কি বলে শাহজালাল আন্তর্জাতিক ওখান থেকে তাদেরকে তৎপরতা চালাইতে হবে, তা ওখান থেকে তাদেরকে প্রশিক্ষণ চালাইতে হবে, ওখান থেকে তারা উড্ডয়ন করবে। ঢাকাবাসীর, ঢাকার উপর দিয়ে ওরা মহাগর্জনে চলাফেরা করবে। এই যে এই ঘটনাগুলোতে মানে মানুষকে খুব ইয়ে করে, মানে আক্রমণ হিট করে মানুষের মাথায়, যে কেন দেশের মধ্যে তো আরো বহু এয়ারফিল্ড আছে, ওয়াই দিস, ওয়াই। আমি ওই পাইলটের প্রতি আমার সমস্ত সেই নাকি প্রাণপণ চেষ্টা করেছে যাতে এখানে বিধ্বস্ত না, কিন্তু সে কি পেরেছে? পারে নাই। তো এই ধরনের রিস্ক নিয়ে কেন এখানে ট্রেনিং দিতে হবে? কেন? আমি আমি এই যুক্তিটা, এটা অনেক আগে কিন্তু উত্তরা অঞ্চলের অনেকেই কিন্তু এই যে গর্জন করে উত্তরের উপর দিয়ে যায়, অনেকে বলে বিল্ডিং এর ক্ষতি হয়। বিল্ডিং এর ক্ষতি হবে না। আজকে মানুষ মারা গেল, আজকে শত শত শিশু আহত হইলো। আপনার ছোটখাটো আহত ধরলে তো আমার মনে হয় হাজার খানেক মানুষ আহত হয়েছে ওখানে, গার্ডিয়ান টার্ডিয়ান সব মিলে। এই এই যে দুর্ঘটনা, এটা দায় দায়িত্ব বিমান বাহিনীর, এই দায় দায়িত্ব গোয়ার্তমির, বাংলাদেশের এর রাজনীতির ভিতরে যেমন গোয়ার্তমি, সমস্ত বাহিনীগুলো গোয়ার্তমি। এটা বহু আগে থেকে ধরেন, সবাই কেন আমরা তো বহু আগে থেকে ধরেন 90 সাল থেকে আমরা বলি ক্যান্টনমেন্ট কেন শহরে থাকবে, দরকারটা কি? কোথায় পৃথিবীর কোথায় ক্যান্টনমেন্ট শহরে আছে? এবং এখান থেকে যেতে পারবেন না কেন? এটা ইউ কেন? কেন ইগো? যে আপনার ঢাকা ক্যান্টনমেন্ট মানে শহরের মধ্যস্থলে থাকতে হবে একটা ক্যান্টনমেন্ট, কেন? যুক্তিটা কি? বিমান বাহিনীর হেড অফিস কেন ঢাকা, ঢাকার সেন্ট্রাল পয়েন্টে থাকতে হবে? নৌবাহিনীর হেড অফিস কেন ঢাকা সেন্ট্রাল পয়েন্টে থাকতে হবে, কেন অন্য জায়গায় না? ওয়াই নট? মানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো গোঁয়ার্তমি। মানে প্রত্যেকটা মনে করে যে তারা এখান থেকে সরে যায় মানে তারা দুর্বল, তাদেরকে তাদের উপর একটা কি বলে, তারা এই মানুষের এই মতামতকে তারা মূল্য না দেওয়াটা তাদের একটা বাহাদুরি মনে করে। এই যে বাহাদুরির কারণে আজকে এত আহত হয়েছে, শিশু আহত হয়েছে, আবার এতগুলো শিশু মারা গেছে, আর কত মারা যাবে কেউ জানে না। কারণ 80% 85% অগ্নিদগ্ধরা সাধারণত টেকে না, সাধারণত টেকে না, খুব রেয়ারলি টিকে। তো মৃতের সংখ্যা কিন্তু আরো অনেক বড় হবে। তো আমি মনে করি বিমান বাহিনী বলেন, আমাদের এই সেনাবাহিনী, এদের উচিত যে আপনারা আরো বড় জায়গা নেন না, আপনাদের তো কেউ না করেনি। আপনি ছোট মানে ঢাকা ক্যান্টনমেন্টে থাকতে হবে কেন? বিমান বাহিনীর অফিস কেন ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে? কেন তেজগাঁও বিমানবন্দরটা এখন পর্যন্ত এটা প্রশিক্ষণ কাজে বা হেলিকপ্টার উড্ডয়ন বা C-130 নামানোর জন্য ব্যবহৃত হবে কেন? এত ঘনবসতি আগে এটা ছিল না, তখন ঠিক আছে। আপনি সে ধরেন আপনার এই, ইয়া থেকে, ফার্ম গেট থেকে বা আপনি আগারগাঁওর পরে থেকে কোনো ওইভাবে জনবসতিই ছিল না। মানে আমরা যখন মানে আমার ফ্যামিলি যখন ওখানে যায়, ওটা একটা মেয়ার গ্রাম ছিল, কয়েকটা বাড়ি ছিল মাত্র। সেখানে আপনার প্রশিক্ষণ চালাচ্ছেন, ভালো কথা, কিন্তু এখন কেন? আপনার উত্তরাতে যখন আপনার কুর্মিটোলা এয়ারপোর্ট, তখন উত্তরাতে কিছুই ছিল না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন উত্তরাতে প্রায় 1.5 কোটি মানুষের বসবাস। সেখানে এখনো আপনাদের জঙ্গি বিমান উড্ডয়নের প্র্যাকটিস করতে হবে, ট্রেনিং করতে হবে। এটা খুব দুঃখজনক বাড়ি ভাই। এতগুলি শিশু মারা গেছে, এতগুলি, যদি আমাদের বিমান বাহিনীর, আমাদের সেনাবাহিনীর যদি ইয়া হয়, আপনি জানেন এই জাস্ট বিমান বাহিনী সেনাবাহিনীর যে একটা ইয়ে কেন, ওই যে ফ্লাইং ইউনিট আছে, সেটা কোথায় জানেন? আমাদের ফ্লাইং ক্লাবের এখানে, এই যে তেজগাঁও বিমানবন্দরে। কেন এখানেই করতে হবে বাবা? এখানেই থাকতে হবে কেন? সো এই ধরনের দুর্ঘটনা থেকে আমার মনে হয় আমরা শিক্ষা নিতে পারি। এতদিন মানুষের মনে যেটা ছিল, সে 90 দশক থেকে আমরা এগুলা, আমাদের যে এগুলা আলোচনা হয়, সেই সেটা যেন এখন তাদের তারা যেন হৃদয় দিয়ে দেখে যে এতগুলো শিশু হত্যার জন্য দায়ী আজকে বিমান বাহিনী ট্রেনিং। কেন ইমাজিন, এটা ইতিহাসে লেখা থাকবে। বিমান বাহিনী এটা হজম করে, বিমান বাহিনীকে এটা কিন্তু ইয়ে রাখতে হবে যে তারা এতগুলো শিশু আহ, নিহত হওয়ার জন্য দায়ী। এটা একটা হত্যাযজ্ঞ। আপনি এটা এড়াতে পারতেন, এরকম ট্রেনিং শিডিউল না করলে আপনি এড়াতে পারতেন। আমি এক্সপার্ট না হলেও আমি এই জিনিসটা অ্যাটলিস্ট বুঝি, বা একদম সাধারণ মানুষ এটা বোঝে। মানুষ সাধারণভাবে দুটো জিনিস বোঝে, এই
বিমান দুর্ঘটনা হতেই পারে, কিন্তু বিমান দুর্ঘটনা হলে এতগুলি মানুষ না মারা যেতেও পারতো যদি এইখানে এই ট্রেনিং শিডিউলটা না থাকতো। দুই, আপনার এই যে বার্ন ইউনিটে যে এরকম নেতাদের দৌড়াদৌড়ি হুড়োহুড়ি, এগুলো বন্ধ হওয়া উচিত। আর কত এই নোংরামিটা, আর কত? এটা নোংরামি, এটা দেখতে যাওয়া না, এটা হলো শোডাউন। যে ইয়ার ও একটা অনুষ্ঠান চলতেছিল, মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন কোথায় জানেন? ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। সেখানে দম্ববরে ঘোষণা দেওয়া হলো যে তারেক রহমানের নির্দেশে মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে বক্তৃতা না দিয়ে উনি চলে গেছেন আহতদের দেখার জন্য। ভাই, আপনার তারেক রহমানেরও নির্দেশ লাগতেছে ওনার ওখানে যাওয়ার জন্য, নির্দেশ প্রয়োজন হয়ে পড়ছে। এটা অদ্ভুত একটা নির্দেশ। আবার মির্জা ফখরুল নিজের ঘাড়ের মধ্যে মাথা রাখতে, উনি বিবেকবান মানুষ, উনি ঘাড়ের মধ্যে ওনার বিবেকটা রাখতে পারেন না, তারেক রহমানের নির্দেশে উনি ছুটে গেছেন, সাথে দল বল নিয়ে গেছেন। ঠিক হয়েছে? এটা ঠিক হয় নাই। রিজভি গেছেন দল বল নিয়ে, ঠিক হয়েছে? শহীদুদ্দিন আইনি গেছে দল বল নিয়ে। ভাই, আপনি গেলে কি মানুষের ইয়ে হবে, স্বাস্থ্য ভালো হবে? এই যারা জ্বলে গেছে তাদের ইয়েতে, কোথাকার এনসিবি নেতারা দৌড়ে ওখানে যায় হাজির, কোথাকার নুরা পাগলারা ওখানে হাজির, সব পাগলা গুলি ওখানে হাজির। এইসব পাগলদের হাত থেকে জাতি মুক্ত থাকা উচিত। মানে বিবেকবোধ কাজ করা উচিত। অসুস্থ মানুষকে দেখার নামে আরো অসুস্থ বানিয়ে ফেলা, তার চিকিৎসা ব্যাহত করার মধ্যে বিবেকহীনতার ছাড়া আর কিছুই না। এবং গর্ব করে ওরা ঘোষণা দিচ্ছে, বিএনপির মিডিয়া সেলতে বলছে তারেক রহমানের নির্দেশে নাকি গেছে। আমি তারেক রহমানের প্রতি আমার যেটা আপনার নির্দেশে, আমার ধারণা সে এই ধরনের তার নির্দেশ দিতে যাবে। যদি দিয়ে থাকে তাহলে সেটাও তার বিবেক একদিন তাকে দংশিত করবে, যদি এই ধরনের কর্মকাণ্ডের জন্য চিকিৎসা যদি ব্যাহত হয়। ধন্যবাদ বাড়ি ভাই, আমি খুব ইমোশনাল মানুষ, সেই কারণে আপনার এখন বলছি যে না, আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে আমি চাই। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরছে। শুধু এই পলিটিশিয়ান না, সাংবাদিক মনে করে, আমাদের সাংবাদিক, একটা ইনসিডেন্ট ঘটছে এইখানে, ডাক্তার নার্স এদের বিষয়, এবং ইনসিডেন্ট ঘটার পরে একটা ক্রাইম সিন ডিক্লেয়ার করা হয়। সাংবাদিক সভ্য বিশ্বে বাইরে থেকে কাজ করে। আমাদের সাংবাদিক ভেতরে গিয়ে হাসপাতালের ভেতর থেকে লাইভ করে। লাইক করছে, দুর্ভাগ্যজনক, লজ্জাজনক। প্রাইভেসি, রোগীদের নিরাপত্তা, এই বিষয়গুলো আমাদেরকে আমাদের দুর্ভাগ্য। আমরা তো অনেক সিনিয়র লোকজন, আমরা যেমন এগুলা মানুষকে ট্রেন করতে পারি নাই কমন সেন্সে। আপনি সাগর রুনি জানেন? সাগর রুনি মারা যাওয়ার পরে ওই ঘরে যে পরিমাণ লোকগুলা গিয়ে ঢুকছে, সমস্ত আলামত নষ্ট হয়ে গেছে। আমি জানি, আমি সাংবাদিক, ওইটা নিয়ে কথা বলি না এই জন্য যে আমি জানি কারা কিভাবে নষ্ট করেছে। হ্যাঁ, এগুলো আলামত নষ্ট হয়ে গেছে। প্রণোদিত ভাবেও নষ্ট করা হয়েছে, আর উদ্দেশ্য প্রণোদিত ভাবেই মানুষজনকে ঢুকতে দেওয়া হয়েছে, এগুলা হ্যাঁ, জানা আছে। এখন এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা রাজনীতিবিদদের সমালোচনা করতেছি। আমাদের আমাদের জায়গাগুলো আমরা কেউ ঠিক করতেছি না, এক নম্বর। আরেক নম্বর হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটছে, এই মানুষগুলো ক্ষতিপূরণ কে দিবে? বিমান বাহিনী? মানুষের জীবন ফিরে আনতে পারবে কেউ? না, আপনি জাস্ট ওইটা এটুকু পরে। ভাবেন, এই না, ওইটা তো, সন্তানগুলোর জীবন কে না ফেরত না, দেবে? ওইটা তো আসবে না। এই সন্তানগুলো তো কোনোভাবে অনেক ফেরত দেবে না। তার কি ইন্স্যুরেন্স কভার করে এটা? আমি এটা কি জানি না চিন্তা করা এগুলো হয়? এটা কি চিন্তা করা হয় কখনো? মুখস্থ কি করেছেন আপনি দেখবেন, আপনি দিছে একটা ঘটনা ঘটে, ওই ডিসি 20,000 টাকা করে দেয়। মানুষের জীবনের মূল্য 20,000 টাকা বাংলাদেশ। লাশ পরিবহনের জন্য টাকা দেয় আর কি, হ্যাঁ, দাফনের জন্য। ওইটাই ওইটাই। আর তো যাই হোক, কোনোভাবে আমার একটাই হলো, কবে আমাদের বিবেক বোধ ইয়ে হবে, আমরা কবে মানুষ হব, এটা হলো আমরা আমরা আর আসলে আপনি ওই মানুষ যে না, বুঝছেন? শহরের ভেতরে আমাদের ক্যান্টনমেন্ট, শহরের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ কত কিছু, শহরের ভেতরে সবকিছু, এগুলো তো আমরা কোনোদিন তো হাত দিতে পারি নাই, হাত দেওয়া হয় নাই। আপনি কমন সেন্সের, সিডনিতে, আমি সিডনিতে আছি, সিডনি এয়ারপোর্টে রাত 11টার পরে কোনো বিমান নামে না। হ্যাঁ, বিমান নামে না এই কারণে, নাগরিকদের, এই লোকগুলা সকালবেলা কাজে যাবে,
বিমান উঠানামার শব্দে তার ঘুমে ব্যাঘাত হবে, এর জন্য কোনো বিমান নামে নাই, বলে কারফিউ থাকে। রাত 11টা থেকে ভোর এতটা পর্যন্ত সিডনি এয়ারপোর্টে কারফিউ থাকে। কারণ এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো অপারেট করা হয়, তারা এই এয়ারপোর্টের আইন কানুন জানেন, ওইভাবেই তারা অপারেট করেন। তা আমার বিমান বাহিনী, আমার বাংলাদেশের 3 বাহিনীর একটা বিমান বাহিনী, আমার আমার নিজেরা নিজেদের ইয়াগুলা যদি আমরা তৈরি না করি, এটা একটা ইনসিডেন্ট। এটা, এই ঘটনাগুলা যদি আমরা শিক্ষা নেই, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। সেটা সামাজিক কেন কেন এর আগে কি জনবসতি এলাকায় সেসনা পড়ছে না? পড়ছে তো, এই যে উত্তরাতেই যে পড়ছে, কিন্তু তখনই কিন্তু এইসব প্রশ্নগুলি আসছে যে এটা কত বড় দুর্ঘটনা হতে পারতো। সেসনাটা পড়ছে এমন জায়গায় যেখানে আহ, অত মানুষজন ছিল না, একজন দুজন এটা হয়তো হয়েছে, কিন্তু এটা তো এই উত্তরা তো একটা সময় এটা ফাঁকা জায়গা ছিল, তখন আপনারা করছেন ভালো কথা, কিন্তু যখন উত্তরা 1.5 কোটি মানুষের বসবাস, এখন আপনি এই কেমনে আপনারা এই ধরনের কি বলে প্রশিক্ষণ চালাতে পারেন? বিবেক কোথায় থাকে? কেন এই আর কোন জায়গায় কত এয়ারফিল্ড আছে আমাদের, অনেকগুলো এয়ারফিল্ড কিন্তু পরিত্যক্ত অবস্থা আছে, সেখানে যান গা। এই ঢাকায় থাকতে হবে কেন? বিমান বাহিনীর অফিসারদেরকে ঢাকায় থাকতে হবে কেন? আপনি দেখেন বিমান বাহিনীর টোটাল সব অফিসাররা থাকে হলো এই যে কি বলে 3rd গেটের এই পাশে সব জায়গায়। কেন তারা কেন এমন কোন জায়গায় যাবে না যেখানে তারা রিয়েল অর্থে প্রশিক্ষণ করতে পারবে? এই জনবসতি এলাকায় থেকে প্রশিক্ষণ করতেছে, এই করছে, মানে আমি জানি না, মানে আমার কাছে মানে বিবেক বোধের আমার নিজের বিবেক বোধ কতটুকু আছে এটা নিয়ে এখন সন্দেহ হয়। আসলে আমরা মানুষ কিনা, মানে as বাঙালি হিসেবে আমরা মানুষ কিনা? আমরা কেন কোনো জিনিস থেকে শিখি না? আমরা কেন শিখি না? এতগুলি দুর্ঘটনা আছে, একটা দুইটা না তো। সে কবে মনে আছে বিমান পাইলট রোকসানার প্লেন অ্যাক্সিডেন্ট থেকে, লারার প্লেন অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে কত আমাদের তো অ্যাক্সিডেন্ট হলো। আমরা কেন শিখতেছি না যে আমাদের এই শহরটার মধ্যে এগুলো করা উচিত না, এই শহরটা থেকে বেরোনো উচিত? আপনি তো আমি মনে করি সভ্য কোনো দেশ হলে আমাদের শাহজালাল বিমানবন্দর অনেক আগেই অফ করে দিয়ে আমরা বাইরে যেতে না, আমরা বাইরে যেতে পারবো না, আমরা বাইরে গেলেই আমাদের সমস্যা। আমাদের কেউ বাইরে যেতে চায় না, ঢাকার বাইরে কেউ চাকরি করতে চায় না, সবাই ঢাকায় থাকতে চায়। আমাদের কোনো কিছুকে আমরা বাইরে নিতে পারো না। কিন্তু আপনি একটা সেনাবাহিনী এতদিন পর্যন্ত তারা তো অ্যাটলিস্ট মানে এই শহরটা থেকে চলে যেতে পারে। কিন্তু তাদের কি এর চেয়ে বড় বড় জায়গায় বিভিন্ন জায়গায় আছে না? না, ঢাকা শহরের ভিতরেই ওনাদের থাকতে হবে, মানে ওনাদের সেনা সদর দপ্তর ঢাকায় থাকে। ঢাকা সদর দপ্তর থেকে আপনি করেনটা কি? কি কাজ আপনার? হ্যাঁ, এত বড় একটা স্থাপনা, এখান থেকে আপনার সরান, প্ল্যান করে সরান, 10 বছরে সরান, বাট এই জায়গাগুলোকে ফ্রি করেন, এখানে মানুষ বসবাস করে। আপনাদের ট্রেনিং এর জায়গা না এটা। বিমান বাহিনী কেন ঢাকায় থাকতে হবে? বিমান বাহিনীর অফিসারদের কেন ঢাকায় বসবাস করতে হবে? মানে হোয়াট ইজ দ্য প্রিভিলেজ? প্রিভিলেজ কি? প্রিভিলেজ ঢাকায় থাকেন, ওনাদের সন্তান সন্ততিরা। কিন্তু আপনি কি করলেন আজকে? ঢাকার আরেক প্রান্তের সন্তান সন্ততিদের সন্তানদের হত্যা করছেন। এটা যদি হত্যাকাণ্ড বলেন আপনি, আমি তো এটাকে হত্যাকাণ্ড বলবো, নির্মম হত্যাকাণ্ড। যদিও ওই পাইলটের জন্য আমার খুব দুঃখ লাগতেছে যে একটা পাইলট, ইয়াং একটা পাইলট, জীবনে প্রথম ফাইটার প্লেন চালাচ্ছে, যে কিনা এরপরে ইন্ডিপেন্ডেন্টলি চালাবে। প্রথম ইন্ডিপেন্ডেন্টলি ফাইটার প্লেন চালাচ্ছে সে। সে তার কথোপকথনের শেষ পর্যন্ত সে চেষ্টা করেছে ওখান থেকে যাতে জনবসতি এলাকার মধ্যে না পড়ে, চেষ্টা করছে, কিন্তু নিজে আত্মহত্যা দিচ্ছে। কিন্তু আত্মহত্যা দিয়ে কি লাভ হলো? সে নিজেও আত্মহত্যা দিল, বিমান বাহিনীর একজন মূল্যবান ট্রেনিং দেওয়া একটা অফিসার হারাইলো, আর এদিকে আপনি আরো হয়তো বিমান বাহিনীর এই যতগুলি সন্তান মারা গেছে এখান থেকে আরো 10টা বিমান বৈমানিক হওয়ার কথা ছিল, হতে পারতো। আপনার কি মনে হয় না এখান থেকে একটা বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে পারতো? আপনার মনে হয় না এখানে বাংলাদেশের চিফ জাস্টিস হতে পারে? এখানে বিমান বাহিনীর বাংলাদেশ বিমান বাহিনীর চিফও হইতে পারতো। এরকম সন্তানরাই তো ওখানে পড়তেছে, তাই না? তো সেই সন্তানগুলোকে অকালে হত্যা করা, এটা আনবিলিভেবল। আবার সরকার দেখেন এই মিনিমাম যে এদের চিকিৎসার ব্যাপারটা যে নিশ্চিত করবে উইদাউট এনি হিন্ডারেন্স, উচিত ছিল না ডক্টর সামন্তলাল সেনকে খুঁজে বাইর করা কোথায় আছেন? উনি উনি যদি জেলে থাকেন, ওনারা জেল থেকে এনে বলা যে তুমি জেলে যে মালির কাজ করতেছো, এখন তোমার মাল না, তুমি মালির কাজ করো না, তুমি এই লোকগুলিকে সুস্থ করো। এটা তো দায়িত্ব ছিল নাকি? যে সামন্তলাল সেন জেলে থাকে, আমি জানি না, আমার কিন্তু স্মরণে নাই উনি কোথায় আছেন, বা উনি যেখানে আছেন ওনাকে খুঁজে নিয়ে আসা, বিকজ হি ইজ দ্য এক্সপার্ট যে এটা ম্যানেজমেন্ট করতে পারে। আমি তাকে চিকিৎসক হিসেবে উনি কত উন্নত মানের এটা নিয়ে আমার জানার, আমি
ওনার দক্ষতা নিয়ে আমি কিছুই জানি না, কিন্তু ওনার ম্যানেজারিয়াল দক্ষতা, কিভাবে এই যে বার্নের রোগীদেরকে রক্ষা করতে হয়, এটা উনি জানেন ভালো। উনি বাংলাদেশে এটা প্রচার, তাহলে ওনাকে এই সরকার খুঁজে বের করতে পারতাম, যতই সে স্বৈরাচারের দোষর হোক, তার এক্সপার্টিসকে কাজে লাগাবে না? তারপরে এই শামতলাল সেনের সাথে আরো একজন ছিলেন, আমি ওনার নামটা ভুলে গেছি, হি ওয়াজ ওয়ান অফ দি বেস্ট সার্জন। আরো একজন আছে, তিনিও কিন্তু নাই এখন। তাকে খুঁজে বের করাটা প্রথম দায়িত্ব না? যে এরা হইলো ক্রাইসিস পিরিয়ডে ইয়েতে করে, যতই অপরাধ করে থাকুক ওনারা ধরেন স্বৈরাচারের দোষর হিসেবে অপরাধ আছে, এক্সপার্ট হিসেবে তাকে বলেন না যে তুমি স্বৈরাচারের দোষর ছিলা, আর এখন তোমার এইটাই কাজ যে স্বৈরাচারের দোষর হিসেবে তোমার যে দোষ হয়েছে সে দোষ স্খালনের কাজ হলো তুমি মানুষগুলাকে সুস্থ করো। এটা তো হইতে পারে নাকি যে তোমার এটাই শাস্তি? সামন্তলাল সেন, এখন থেকে তুমি 24 ঘন্টা এই কাম করবা। বা ওই যে লোকটা এখন নাই, যিনি নাই, ওরা দুজন ডুও ছিল, মানে এক ধরনের একে অপরকে খুব হেল্প করতো। আমি ওনার নামটা কেন ভুলে গেছি, এটা আমার খুব অন্যায় হয়েছে যে আমি ভুলে গেছি, বাট দেয়ার ওয়াজ টু। সামন্তলাল সেন মেইনলি কিন্তু ম্যানেজেরিয়াল, ওনার মানে এটাই ছিল, অত্যন্ত ম্যানেজেরিয়াল এক্সপার্টিস ছিল, যে কারণে উনি এত বড় ম্যানেজমেন্ট তৈরি করতে পারছেন। আর আরেকজন ছিল খুবই এক্সপার্ট, আরেকজন সার্জন ছিলেন। এই দুজন কিন্তু একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন। এই দুইটা লোকরে তো এখন খুঁজে বাইর করে নিয়েছে, যদি এরা জেলেও থাকে আপনি তো তাদের শাস্তি দেবে, বলতে পারেন তোমারে আমরা শাস্তি দিলাম যে তোমরা এই মানুষগুলো সুস্থ করো। এইটুক বিবেক কি তৈরি হতে পারে না একটা রাষ্ট্রের মধ্যে? হতে পারে তো নাকি? আমি তো দেখছি বহু ওয়েস্টার্ন সিনেমায় আমি দেখছি যে এক্সপার্টকে জেল থেকে ইয়ে নিয়ে সরকার বেল দিয়ে নিয়ে আসে, নিয়ে আসা কাজ করো বিভিন্ন এক্সপার্টি যায়, লাইক সিকিউরিটি ফোর্সেস এ কাজ করা, ওখানে একটা নিরাপত্তার দরকার আছে, এখন সে জেল কাটতেছে, কিন্তু তাকে বলে তুমি এই দায়িত্বটা পালন করো, তাহলে তোমার জেল 10 বছর কমে যাবে বা 5 বছর কমে যাবে। এই ধরনের প্র্যাকটিস তো এখন সভ্য দুনিয়াতে আছে। এই লোকগুলির খুঁজে আনা উচিত ছিল না? এই খুঁজে আনতে কিন্তু 2-4 ঘন্টা, যদি জেলে থেকে থাকে তাহলে বের করে আনতে 1 ঘন্টা লাগে। আর যদি দেশের অন্য কোনো জায়গায় রিটায়ারমেন্টে থাকে তাকে তার বাড়ি থেকে পিক করে আনতে কয়েক ঘন্টা লাগে। যদি আপনার দরকার হয় রাষ্ট্রীয় প্রয়োজন, আপনি হেলিকপ্টার পাঠায় তাকে নিয়ে আসেন, কোথায় আছে সে? আপনি দরকার হলে তাকে বলেন যে তাকে স্পেশাল ফ্লাইট দিয়ে দরকার হলে নিয়ে আসেন, কারণ এই মানুষগুলি বাঁচানো দরকার, নাকি আপনার ইগো দরকার? স্বৈরাচারের দোসরের আপনি সহায়তা নেবেন না। সরি বাড়ি ভাই, আমি খুব না, ইয়ে কে ভাবে একজন কথা বলছি। বলছেন, না কে একজন বলছেন দরকার হলে বিদেশ থেকে ডাক্তার আনা হবে। বিদেশ নিজের থেকে দেশে আছে ডাক্তার, হ্যাঁ, বিদেশ থেকে ডাক্তার আনা হবে। এমন এই ঘটনাগুলো আমাদের মানুষকে এত আন্দোলিত করে, আলোড়িত করে। আপনার সেই জগন্নাথের ঘটনা থেকে আরম্ভ করে আমরা দেখেছি যে মানুষ কিভাবে ছুটে আসে, মানুষ কিভাবে ছুটে আসে, রক্ত দিতে চায়, নানা কিছু হেল্প করতে চায়। তো উল্টে একটা নিউজ দেখলাম, রক্ত দিতে আসছিল, তাকে ছাত্রলীগ হ্যাঁ, বলে পিটে। রক্ত বলেন। নিবে না, ছাত্র, ছাত্রলীগের রক্ত আর মানে ছাত্র শিবিরের রক্ত আমি নেবে, পাইছি ছাত্রলীগের রক্ত নেবে। ওনার নাম হলো, আমি পাইছি ওনার নামটা, আমি সার্চ করতেছিলাম অনেক আগে থেকে, তো আমার ধারণা আমার কাছে আসছে, ওনার নাম হলো ডাক্তার সৈয়দ শামসুদ্দিন আহমেদ। ঠিক আছে? এটা কিন্তু একেবারে এরা ডুয়োর মতো, মানে একে অপরের সঙ্গীর মতো কাজ করতো। হ্যাঁ, মানে সেই আসলে এই যে উনি আগে আমার ধারণা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালকও হয়েছিলেন উনি, বিভাগীয় প্রধানও ছিলেন। এই এই লোকগুলোর খুঁজে সময় আনতে, আপনি বিদেশ থেকে যদি আনতে হয় আপনি এই লোকটার সাথে যোগাযোগ করেন, করে তাকে বলেন যে তুমি দরকার হলে ফ্লাইট চার্টার করে চলে আসো, ছোট্ট একটা প্লেন নিয়ে চলে আসো, আগে আমার এই শিশুটা বাঁচাও। আমার ওই ফ্লাইট চার্টার করার জন্য 5 কোটি টাকা খরচ হতে পারে, কিন্তু এই শিশুটার যদি বাঁচে, এই শিশুটার দাম, এই শিশুটা বাংলাদেশকে 5,000 কোটি টাকার সুবিধা আহ, আহ, ইয়ে করে আনতে পারে। তা আপনার প্রত্যেকটা শিশুর মধ্যে একটা সম্ভাবনা আছে, আপনি তার জন্য এটা করবেন না? এই যে আমি, সরি আমি নামটা বললাম যে কেন বলছি, আমি খুঁজতেছিলাম ডক্টর সৈয়দ শামসুদ্দিন আহমেদ, আহ, একে আনতে পারে, সামন্তলালকে খুঁজে বের করতে পারে, কিন্তু কোথায়? আবার বলি, ডাক্তার সৈয়দ শামসুদ্দিন আহমেদ। হ্যাঁ, এইসব পরিস্থিতিতে সেভেন ভাই নানা বিষয় সামনে আসে, কিন্তু এগুলো ফলো আপ হয় না। যেমন কোনো এই বার্নিং ইউনিটের একজন ডাক্তার সিডনিতে প্লাস্টিক সার্জনদের একটা সম্মেলনে আসছিল। আমাকে উনি সম্মেলনে এসে বললেন, আমাকে বললেন যে দেখেন অস্ট্রেলিয়াতে 3,000
3,000 মানুষের জন্য একজন প্লাস্টিক সার্জন আছে। বাংলাদেশে নাকি সব মিলিয়ে প্লাস্টিক সার্জন আছেন 100 জনেরও কম। ওকে বাড়ি ভাই, আমরা তো খুব আমার একটু টাইম টাইম যাক, কনস্ট্রেন্ট আছে। আমরা এই সাবজেক্টের থেকে যাওয়ার আগে আমরা সবার এই প্রতি সাবজেক্টেই থাকি, যেহেতু যেহেতু কথা বলে ফেলছি, এই সাবজেক্টেই থাকি, এটাই মনে হয়। এই যে সবার এখন জানতে প্রতি পারলাম ডক্টর সামন্তলাল সেন জেলে আছে। এই লোকটাকে জেলে পচা দিয়েছে, হয়তো ওখানে উনি কোনো লাইব্রেরিতে কাজ করতেছেন অথবা মালির কাজ করতেছেন, অথচ উনি কিন্তু এই মুহূর্তে একটা শিশুর জীবন বাঁচাতে পারতেন। না, এই যে এখন যে এই জেলে এই যে মাত্র আপনার এখানে একজন লিখলেন নাজমুন নাহার, ডক্টর তো সামন্তলাল সেন জেলে আছে। না, জেলে থাকেন এখন তো এই মুহূর্তে। জেলে তো সাজা হওয়ার পরে না আপনার লাইব্রেরিতে কাজ করবেন না মালির কাজ করবেন। আচ্ছা, ও আমি জানি না আর কি, হ্যাঁ, আমি এক্স্যাক্টলি। এগুলো তো পরে যখন সাজা হয় মানুষের, তখন না নানা কিছু ব্যাপার থাকে। না, এখন সাজা হওয়ার আগেও কিন্তু অনেক দায়িত্ব পায়, অনেকেই তার না পছন্দ না করে। না 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 না, হ্যাঁ, আপনি পায় একেবারে পায়, একেবারে হাজতে, তাই একেবারে না? ওই ওয়ার্ডে আমার জেলের অভিজ্ঞতা আছে তো। ওয়ার্ডে ওইখানেই থাকে তারা। হ্যাঁ, 3 বার মাথা গোনা হয়। মাথা গোনা উপলক্ষে জেলে 3টা ওয়ার্ড আছে: ফাইল, ডাইল, কাইল। হ্যাঁ, ফাইল হচ্ছে আপনার 3 বার মাথা গোনা হয়। ফাইলের সময় আপনি গোল হয়ে বসে যাবেন, 10 জন 10 জন করে আপনার এইভাবে মাথা গোনা হয়। এই লোকগুলো আছে। আর ডাইল হচ্ছে খাওয়ার যে ডাল একটা তো আছে, এটা কমন। হ্যাঁ, আর কাইল হ্যাঁ। মানে আহ, কালকে হয়তো জামিন হয়ে যাবে, কালকে চলে যাব। ওইটা সবারই কাইল থাকে, এরকম একটা ইয়ে থাকে। আহ, সাহেল ভাই, যাই হোক, ওরা ওরা এখন সৌবুদ্ধির উদয় হোক। আমি বলি না যে ডক্টর সামন্ত সেনই একমাত্র সলিউশন, তা তো বলছি না। আমি বলছি যে এই এক্সপার্টিস গুলা কাজে লাগানো উচিত। বুঝছেন, সামন্তলাল সেন বাংলাদেশে এই সাবজেক্টের যতজন জিডিপি আছেন তাদের কিন্তু পথিকৃৎ, তাদের পথিকৃৎ উনি। তা তো তো বটেই। অনেক দিনে একজন সামন্তলাল সেন তৈরি হয়েছেন আমাদের। উনি এই আজকে যে শেখ হাসিনা বার্ন ইউনিট যেটা কমপ্লিট হসপিটাল করে তুলছেন। আগে এটা ঢাকা মেডিকেলের একটা ইয়া ছিল, ব্রাঞ্চ ছিল। এখন পুরাপুরি একটা চমৎকার হসপিটাল গড়ে তুলছেন সেখানে। এবং ওই আমি শুধু এই ওনার কথাও বলছি না, কিন্তু আমি আবার আরেকজনের কথাও বলছি যে উনাকেও খুঁজে বের করা উচিত। এবং উনিও একজন এরা হলো প্রতিকৃত, এদেরকে খুঁজে বাইর করলে এরা ম্যানেজমেন্টটা ভালো বুঝবে কিভাবে যত দ্রুত এরা। বাট হোয়াট এভার, এদের কন্ট্রিবিউশন তো আপনি নিতে পারেন এই পর্যন্ত। জেলে জেলে পচানোর চাইতে এদের কন্ট্রিবিউশন আমি জানি না। সৈয়দ শামসুদ্দিন আহমদও কি জেলে আছেন কিনা আমি জানি না। স্বৈরাচারের দোষর হিসেবে থাকলেও থাকতে পারেন, আমি জানি না উনি কোথায় আছেন। সেখানেই থাকুক, আর যদি বিদেশে থাকেন সেখানে হোক, রিটায়ারমেন্টে থাকলে সেখানে হোক, বাংলাদেশে তাহলে তো নিয়ে আসা যায় ভাই। এখন তো এবং আপনি এই চিকিৎসার মধ্যে তো আর স্বৈরাচারের দোষরের দরকার নাই। বা শুধুমাত্র ঢাকা না, বার্ন ইউনিট বাংলাদেশের যে যে পরিমাণ জনসংখ্যা আমাদের, বার্ন ইউনিট বাংলাদেশে অন্তত সবগুলা সবগুলা মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলো আছে পাবলিক, সব জায়গায় একদম স্বয়ংসম্পূর্ণ বার্ন। ওইখান থেকে আনতে আনতে কত রুগী মারা যায় কিন্তু বার্ন ইউনিটে আসতে আসতে। সোহেল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ। এমন একটা বিষয় আমি কথা বললাম যেটার সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, কিছু নাই, শুধু আহাজারি করা ছাড়া। তো এই যে আমার আহাজারি। আহাজারি যদি কেউ শুনে থাকেন, আমার কিছু পরামর্শ যে আমি যেগুলো বলছি যেটা হইতে পারে, এগুলোর দিকে বিবেচনা করা উচিত জাতির। এবং যারা জাতি চালাবেন ভবিষ্যতে, ওই নির্দেশ দিয়া জেনারেল সেক্রেটারি জেনারেল দিয়া রোগীকে হেনস্থা করার কোনো দরকার নাই। ওখানে যত মানুষ কম যায় তত ভালো। সবার প্রতি এটা অনুরোধ থাকা উচিত। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার দর্শকদেরকে অনুরোধ করেন যাতে ওখানে যায় ভিড় না জমায়। কারণ এতে প্রথমত হলো উদ্ধার কাজ ব্যাহত হয়, উদ্ধার কর্মীরা কাজ করতে পারে না দুর্ঘটনাস্থলে। দ্বিতীয় হলো যেখানে চিকিৎসা হয় সেখানে চিকিৎসা ব্যাহত হয়। ডাক্তাররা কত ইন্টারভিউ দিবেন সাংবাদিকদের?
ডাক্তার কত প্রশ্ন উত্তর দিবেন? মির্জা ফখরুল অ্যাটেন্ড করবেন না ডাক্তারকে অ্যাটেন্ড করবেন বলেন? যদি মির্জা ফখরুল যায়, একটা ডাক্তারের ঘাড়ে কয়টা মাথা আছে যে সে মির্জা ফখরুল অ্যাটেন্ড করবে না, রোগী দেখবে? এক। আবার দলবাজি আছে, এটা থেকে তো আমরা মুক্ত না। মির্জা ফখরুল গেলে দেখা গেল যে একদল জাতীয়তাবাদী ডাক্তার ওখানে চিকিৎসা বাদ দিয়ে মির্জা ফখরুলের পিছনে ছবি উঠাতে ব্যস্ত হয়ে গেছে। এটা হয়েছে, অবশ্যই হয়েছে। রিজভি গেছে, রিজভির অনুসারীরা তার পিছনে, ডাক্তাররা পিছনে, এখানে চিকিৎসা বাদ দিয়ে তারা কিন্তু ফটো সেশনে ব্যস্ত হয়েছে। মানে আমি কি বলবো, নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত নেতাদের, এবং বিবেকবোধ তৈরি করা উচিত। জাতিতে এই জিনিসটা আমাদের খুব প্রয়োজন, যার যার জায়গায় সে দায়িত্ব পালন করা উচিত। আমারও দায়িত্ব পালন করছে, যে দায়িত্বটা আমি মনে করছি যে আমার দ্বারা যেটা সম্ভব, আপনি আমাকে বলছেন, আমি এই কথাগুলো তুলে ধরলাম, যে এই যারা বিপন্ন, এখন জীবন বিপন্ন আছে, তাদের চিকিৎসা যেন ঠিক মতো হয়, তাদের চিকিৎসাটাকে নিশ্চিত করাটা হলো জরুরি দায়িত্ব। সেই জন্য যত বড় কম্প্রোমাইজ করতে হয় সেটা করা উচিত, শোডাউন বন্ধ করা উচিত। অনেক ধন্যবাদ ভাই। অনেক ধন্যবাদ বারি ভাই, আপনার দর্শকদেরও অনেক ধন্যবাদ যারা এই দুঃখজনক দিনেও কষ্ট করে এগুলা দেখছেন। আমাদের আমরা চাওয়াবাজি দেখতেছেন, আমরা চাওয়াবাজি করতেছি, আর কি করতে পারি। সবাই ভালো থাকবেন, আবার আমরা সবাই ভালো সমবেগে থাকবেন, নিয়ে আসবো। সবাই নিরাপদে থাকবেন। কেমনে নিরাপদে থাকবেন জানি না, তবে চেষ্টা করবেন নিরাপদে থাকবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখার চেষ্টা করবেন, প্রতিবেশীকেও নিরাপদে রাখার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ।